আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে প্লে করছেন, সবাইকে আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। দর্শক, আজকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কিছু কথা বলবো। বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট। তার আগে আমি বলে রাখি যে আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তাকে জানাই স্যালুট। আমরা প্রবাসী যারা আছে, সমস্ত প্রবাসী পৃথিবীর যেখানে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, সমস্ত প্রবাসীর পক্ষ থেকে ডক্টর ইউনূসকে স্যালুট জানাই। কারণ তিনি আমাদের যে দাবি এগুলা পূরণ করেছেন। কিন্তু সবচেয়ে বড় তিনি যে কাজটা করেছেন দুবাইতে, আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যখন তাদের পক্ষ নিয়ে আমরাও সবাই প্রবাস থেকে তাদের সাথে সংগ্রামে, তাদের সাথে আন্দোলনে জড়িত ছিলাম। যে অবস্থানে ছিলাম, যেভাবেই ছিলাম, ওইখান থেকে আমরা আন্দোলন ছিলাম। তারই ধারাবাহিকতায় দুবাই যা অবস্থানরত প্রবাসীরা তারা আন্দোলন করেছিল। কিন্তু ওই দেশের তাদের দেশের যে কানুন অনুযায়ী ওইটা বেআইনি, যার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল 57 জন প্রবাসী ভাইদের। কিন্তু অত্যন্ত আনন্দিত যে এই লোকগুলা দীর্ঘদিন যাবৎ জেল খাটত, তাদের ফ্যামিলি 57 জন ফ্যামিলির লোকগুলা খুবই অসহায় অবস্থায় আছিল। কী যে করুণ অবস্থা তাদের ছিল। কিন্তু সেই অবস্থা থেকে ডক্টর ইউনূস তাদেরকে ফোনের মাধ্যমে যেভাবেই হোক তার প্রচেষ্টার মাধ্যমে 57 জন প্রবাসীদেরকে মুক্ত করার ব্যবস্থা তিনি করে দিয়েছেন। কিন্তু সেই জন্য আমরা প্রবাসীরা ডক্টর ইউনূসের কাছে কৃতজ্ঞ। কারণ তিনি যেই কাজটা করলেন আজকে, এই কাজটা সারা জীবন কোনো সরকার এই পর্যন্ত এই ধরনের কাজ করেন নাই। এই ধরনের কাজ কোনো সরকারই করে না। যত সরকারই আসছে তাদের নিজের স্বার্থ বুঝছে। কারণ এই পর্যন্ত তাৎক্ষণিক বা এরকম তাৎপর্য ধরনের কোনো কিছুই তারা করতে পারে নাই। তার পাশাপাশি এয়ারপোর্টের যেই কানুনগুলা, যেই সিস্টেমগুলো চালু করছে বর্তমানে, লাকিজ নিয়ে, তারপরে প্রত্যেকটা লোক নিরাপদে সে যাইতেছে আসতেছে, সেগুলো আমাদের কাছে খবর আসতেছে। এয়ারপোর্টে এখন সম্পূর্ণ মুক্তভাবে প্রবাসীরা সম্মানের সহিত আসা যাওয়া করতেছে। তাদেরকে কোনো রকমের হয়রানিও করা হচ্ছে না। তাদের লাকিজগুলা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দিতেছে। তারপরে আরেকটা কথা হইছে, যারা প্রবাসে থাকে, প্রবাসে যেই লোকগুলা অনেকে বিভিন্ন রকমের স্টক এমনি সেমনি বিভিন্ন লোক মারা গেলে প্রবাসীদের যে লাশগুলো আছে বিনা খরচে বাংলাদেশ সরকার এগুলা দেশে পৌঁছাইব, এই একটা জিনিস, এটাও খুব তাৎপর্যপূর্ণ। ডক্টর ইউনূস সরকার এই কানুনটা করেছে। এটাও প্রবাসীদের জন্য খুব একটা ভালো কারণ একটা লোক দিনের পর দিন, বৎসরের পর বৎসর এই দেশে থাকার পর লোকটা যখন মারা যায়, কারণ অনেকের কাগজপত্র থাকে না, তখন দেখা গেছে ওই লোকটার লাশটা পর্যন্ত দেশে যায় না। কী করুণ একটা অবস্থা আমাদের প্রবাসীদের জন্য ছিল। কিন্তু সেই কাজটা ডক্টর ইউনূস করে দিছে। তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। ডক্টর ইউনূসকে আমরা স্যালুট জানাই এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদের আইডল, তিনি আমাদের দেশের গর্ব, তাকে আমরা স্যালুট জানাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে দেশের বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক নিয়ে কিছু কথা বলবো। জামাত এবং বিএনপি। জামাত এইখানে কিছু একটা, হয়তো এটা মানুষ যত ভালো দেখানোর চেষ্টা করুক, তিনি সাধারণভাবে জামাতের আমির যে ডক্টর শফি, তিনি ঘোষণা করেছেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। তিনি ক্ষমা করার কে? তিনি যে ক্ষমা করার কেউ না। দেশের মানুষ, আপনারা দেখেন বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের রক্ত, এখনও কিন্তু বহুত মানুষ হসপিটালের মধ্যে, ছাত্ররা এখন কাতরাচ্ছে, কারো পাও গেছে, কারো চক্ষু গেছে। এমন অবস্থা দীর্ঘ 17 বছর পর্যন্ত মানুষের অত্যাচার অনাচার, এমন কিছু অত্যাচার নাই যেগুলা করে নাই। সম্পূর্ণ বহুত কিছু তারা করেছে। কিন্তু সেই যার মধ্যে ডক্টর শফি কী করছে, এখনও রক্তের দাগ শুকায় নাই। তিনি সাধারণ ক্ষমা কীভাবে ঘোষণা করলেন? এখানে একটা ষড়যন্ত্র কাজ করতেছে। তিনি অনেক ভালো কিছু করার চেষ্টা করতেছে। মানুষের মন, পার্স এগুলা করা দরকার ছিল, কিন্তু এগুলো মানুষ বুঝে। এখন দেশের মানুষ অনেক সচেতন। দেশের মানুষ এখন অনলাইন জগতে, প্ল্যাটফর্মে, দেশে বিদেশে, সব দেশে এখন মানুষ সব কিছু বুঝে। এখন বুঝে না যে এমন কোনো কিছু না। তবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা দল বিএনপি দল,
বিএনপি করি বা না করি, বিএনপি করি না, কিন্তু বিএনপি সবচেয়ে একটা বড় দল, কারণ তাদের উপরে নির্ভর করে সমস্ত দল ক্ষমতায় যাবে বা এমপি মন্ত্রী হবে বা দেশ চালাবে, এইটাই। কিন্তু তাদেরকে ভালো সাজেশন দিতে পারে বা কথাবার্তা বলতে পারে, সমালোচনা করতে পারে, কোনো সমস্যা নাই। বিএনপির মতন একটা দল এই পর্যন্ত যতটুকু তারা কাজ করতেছে, কিন্তু এত ভাইরাল হওয়ার জন্য, এত কিছু সমালোচনার জন্য তারা কোনো কাজ করে না। তারা যেটা করতেছে। কিন্তু যেহেতু বিশাল বড় একটা দল, তার মধ্যে নেতাকর্মী এলাকাভিত্তিক বিভিন্ন জায়গায় কিছুটা দুর্নীতি হইতেই পারে, কিন্তু যেটা বিএনপির প্রধান যিনি কমান্ডার তারেক রহমান, তিনি স্পষ্ট ভাষায় বলেছে যারা দুর্নীতি করবে তাদেরকে কোনো রকম দলের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদেরকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এই ধরনের কানুনও কি একটু হচ্ছে, কিন্তু আশা করি এইরকম কিছু হবে। তবে যেই বর্তমানে অবস্থা হচ্ছে, কারণ আমরা ডক্টর ইউনূসকে আমরা সিলেক্ট করছি, উনি ক্ষমতায় 1 বছর বা 2 বছর যে কদিন লাগে দেশটা সংস্কার করার জন্য, দেশের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান তারা সব কিছু দলীয়করণ করে ফেলেছে। এগুলো এখনও বহু জায়গায় এখনও আছে, দলের বিভিন্ন রকমের লোক এখনও আছে, এখনও সংস্কার করা হয় না। এগুলা করতে বহুত সময় লাগবে। আর ডক্টর ইউনূস এরকম না যে আপনি সারা বাংলাদেশে একদিনে সব কিছু করা যাবে না, ধীরে ধীরে অবশ্যই করতে হবে। একটা মনে করেন যে কোনো একটা জায়গার মধ্যে 500 লোক আছে, 500 লোকের মধ্যে 500 একদিনে কিন্তু চেঞ্জ করা যাবে না। ওইটার মধ্যে আস্তে আস্তে 2 জন 4 জন করে আস্তে আস্তে তাদেরকে বিদায় করে দিতে হবে। আর যেহেতু এখন যদিও যারা মনে করেন দুর্নীতিগ্রস্ত বা যারা আগের যে লোকগুলা, দলীয় লোকগুলো আছে, যারা এখনও মনে করেন বিভিন্ন পদে আছে, কিন্তু তাদের মেরুদণ্ড নাই, তাদের গোড়াই তো নাই, গোড়া নাই যেহেতু মেরুদণ্ড নাই, সুতরাং তারা এখন অকেজো। তারপর তাদেরকে রাখলে এইভাবে আস্তে আস্তে তারা যে কোনো ষড়যন্ত্র কইরা একটা কিছু করার, ক্ষতি করার চেষ্টা করবে। তারা সবসময় যারা মনে করেন যে ষড়যন্ত্রকারী, তারা সবসময় চেষ্টা করবে কিভাবে ষড়যন্ত্র করা যায়। সুতরাং ওই ষড়যন্ত্রকারীদেরকে কোনোভাবেই রাখা যাবে না, তাদেরকে আস্তে আস্তে বিদায় করে দিতে হবে। তবে সেটা সময়ের ব্যাপার, সময় তো অবশ্যই দরকার আছে। তো দর্শক, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।